আসসালামু আলাইকুম সকলকে। তো আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে বোর পরমাণু মডেল। আমরা এর আগের অংশে রাদারফোর্ড পরমাণু মডেল এবং পদার্থের কণাসমূহ নিয়ে আলোচনা করেছিলাম আর কি। হ্যাঁ, তো আমরা পরমাণুর মডেল পড়ছি। পরমাণুর মডেল আমরা দেখলাম দুটা পরমাণুর মডেল সম্পর্কে আমরা এই অধ্যায়ে আলোচনা করব। রাদারফোর্ড পরমাণু মডেল দেন বোর পরমাণু মডেল। কোয়ান্টাম পরমাণু মডেল সম্পর্কে আমাদের যেটুক আলোচনা দেওয়া আছে আমরা অতটুকুর মাঝে সীমাবদ্ধ রেখে আমাদের অধ্যায়টা ক্লোজ করব। তো বোরের পরমাণু মডেলটা দেওয়া হয়েছে 1913 সালে। আমাদের রাদারফোর্ড পরমাণু মডেল দিয়েছেন 1911 সালে। তো বোর পরমাণু মডেল উনি দেন। বোর সাহেব মূলত কাজ করতেন রাদারফোর্ড সাহেবের ল্যাবরেটরিতে। তো রাদারফোর্ড সাহেব 1911 সালে ওনার যে মডেলটা দিয়েছেন ওখানে অনেক কিছু সীমাবদ্ধতা আমরা দেখতে পাই। তো রাদারফোর্ড বলেন যে পরমাণুসমূহের যে আমাদের নিউক্লিয়াস এটা পজিটিভ চার্জ বিশিষ্ট, আবার উনি এটাকে তুলনা করছেন সূর্যের সাথে। সূর্য সামগ্রিকভাবে আধানবিহীন, তুলনাটা সঠিক ছিল না। গ্রহের সাথে ইলেকট্রনের তুলনা করেছেন, যেটাও ঠিক ছিল না। এছাড়াও উনি ম্যাক্সওয়েলের তথ্য অনুসারে এইভাবে যদি একটা ইলেকট্রন ক্রমাগত ঘুরতে থাকে বিভিন্ন কক্ষপথে, আলটিমেটলি আবর্তন চক্র ছোট হতে থাকবে, এক সময় নিউক্লিয়াসে পতিত হবে, অস্থায়ী অবস্থা প্রাপ্ত হবে। তাহলে এই বিশ্বজগৎ তৈরি হইতো না পরমাণু অণু তৈরি না হলে। তো এটা সঠিক ছিল না, ওনার এই সীমাবদ্ধতাগুলো ছিল ওনার মডেলে। বোর পরমাণু মডেল 1913 সালে, তার ঠিক 2 বছর পরে উনি অনেকগুলো তথ্যের উনি সংশোধন করে ওনার একটা পরমাণু মডেল উনি দেন। ঠিক আছে, তো আমরা ওটা নিয়ে পড়ছি। হ্যাঁ, 1913 সালে বিজ্ঞানী নিলস বোর রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতাগুলো সমাধান করে একটা পরমাণু মডেল প্রস্তাব করেছিলেন। এবং তখন কোয়ান্টাম মেকানিক্সের প্রাথমিক ধারণাগুলো বিজ্ঞানীরা জানতে শুরু করেছিলেন এবং সেগুলো ব্যবহার করে এই মডেলটা দেওয়া হয়েছিল। ঠিক আছে, তো বোরের পরমাণু মডেলের প্রধান যে ফিচার, প্রধান যে বৈশিষ্ট্য, এগুলো যদি আমরা দেখি, ফার্স্ট ওয়ান, পরমাণুতে থাকা ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছে মতো যে কোনো কক্ষপথে ঘুরতে পারে না। ওকে, রাদারফোর্ড সাহেব কী বলেছেন? উনি বলেছেন পরমাণুতে মাঝখানে থাকবে নিউক্লিয়াস, নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনসমূহ ঘুরতে থাকবে। ওই কক্ষপথটা কেমন, এটা কি বৃত্তাকার, এটা কি উপবৃত্তাকার, এটা কি অধিবৃত্তাকার, এর সম্পর্কে কোনো ব্যাখ্যা আমাদের রাদারফোর্ড সাহেব দেন নাই। তাহলে এটা ছিল তার একটা সীমাবদ্ধতা, যে উনি বলেন না কোন কক্ষপথে আমাদের এগুলো ঘুরবে। তো বোর পরমাণু মডেল বলছেন এটা যে কোনো ইচ্ছা মতো যে কোনো কক্ষপথে এটা ঘুরতে পারবে না, নির্দিষ্ট কিছু বৃত্তাকার কক্ষপথ থাকে। তাহলে উনি একটা শেপ দেন, সেটা হচ্ছে বৃত্তাকার, বৃত্তাকার কক্ষপথে ঘুরে। যদিও আসলে এটা পুরোপুরি সঠিক না, বৃত্তাকার না, মূলত উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে। তাহলে এটাও একটা আমাদের ভোরের পরমাণু মডেলের একটা সীমাবদ্ধতা আমরা পেয়ে গেছি, এটা মূলত উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে। বাট উনি তো অ্যাটলিস্ট কিছু একটা বলছে। ঠিক আছে, তবে উনি একটু কিছু স্পেসিফাই করছে, সেটা হচ্ছে নির্দিষ্ট ব্যাসার্ধের কতগুলো অনুমোদিত কক্ষপথ। ঠিক আছে, উনি কিন্তু বিষয়টা খুবই স্পেসিফিক করছে, নির্দিষ্ট ব্যাসার্ধে কতগুলো অনুমোদিত কক্ষপথ, উনি এগুলোর নামও দিছে। কিন্তু এই স্থিতিশীল কক্ষপথে ঘোরার সময় ইলেকট্রনগুলো কোনো শক্তি বা শোষণ বা বিকিরণ করে না। এখন কথা হচ্ছে, যখন কোনো ইলেকট্রন একটা একটা স্থিতিশীল কক্ষপথে ঘুরবে ক্রমাগত, তখন সে কোনো শক্তি শোষণ বা বিকিরণ করবে না। তো তখনই শক্তি শোষণ বা বিকিরণ করবে যখন সে এই স্তর থেকে নিচে আসবে কিংবা উপরে যাবে। তার মানে এখানে ম্যাক্সওয়েলের যে তথ্য, এটা কিন্তু স্যাটিসফাই হচ্ছে। ম্যাক্সওয়েল সাহেব বলছেন যখন এভাবে আবর্তন চক্র ছোটো হতে থাকবে, এভাবে উনি এটা নিউক্লিয়াসে পৌঁছতে হবে। বাট এক্ষেত্রে যদি স্থিতিশীল কক্ষপথ, উনি ব্যাখ্যা দিচ্ছেন স্থিতিশীল কক্ষপথ, তার মানে এক্ষেত্রে আবর্তন চক্র ছোটো হওয়ার কোনো চান্স নাই। তার মানে ওই সীমাবদ্ধতা উনি দূর করতে পেরেছেন। ঠিক আছে, তাহলে এই স্থিতিশীল কক্ষপথে ইলেকট্রন শক্তি শোষণ বা বিকিরণ করে না। ঠিক আছে, ওকে, তো এই স্থিতিশীল কক্ষপথকে এন সংখ্যা দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, যদি আমরা এই স্থিতিশীল কক্ষপথের নাম্বারিং করি, তাহলে আমরা এগুলোকে কি দিয়ে প্রকাশ করব? এন দিয়ে প্রকাশ করব। ছোটো হাতের এন, বি কেয়ারফুল, ছোটো হাতের এন। বড় হাতের এন মিনিং অন্য কিছু বোঝাবে। ছোটো হাতের এন দ্বারা প্রকাশ করব। ছোটো হাতের এন এর মান যদি 1 হয় তাহলে 1 নম্বর কক্ষপথ, এন ইজ ইকুয়াল টু 2 হলে 2 নম্বর কক্ষপথ, এন ইজ ইকুয়াল টু 3 হলে 3 নম্বর কক্ষপথ, এন ইজ ইকুয়াল টু 4 হলে 4 নম্বর কক্ষপথ। ঠিক আছে, তাহলে এই স্থিতিশীল কক্ষপথকে এন সংখ্যা দিয়ে প্রকাশ করা হয়, যেখানে এন এর মান 1 2 3 4 ইত্যাদি। এবং এই কক্ষপথগুলোকে আমরা কে, এল, এম, এন শ্যাল হিসেবেও বলে থাকি। তাহলে এক্ষেত্রে আমরা 1 2 3 4 না বলে এগুলোকে কে শ্যাল, এল শ্যাল, এম শ্যাল, এন শ্যালও বলে থাকি। তাহলে এই ক্ষেত্রে বড় হাতের যে এন, এটার মিনিং হচ্ছে এন ইজ ইকুয়াল টু
4। তাহলে এখানে কে এর ভ্যালু কত, n ইজ ইকুয়াল টু 1, l এর ভ্যালু কত, n ইজ ইকুয়াল টু 2, m এর ভ্যালু কত, n ইজ ইকুয়াল টু 3, n এর ভ্যালু কত, n ইজ ইকুয়াল টু 4। এই জন্য আমি বলছি ছোট হাতের n দিয়ে হচ্ছে সামগ্রিকভাবে সব কক্ষপথের নাম্বারিং বোঝাবে, আর স্পেসিফিক বড় হাতের কে, এল, এম, এন, ও, পি এভাবে যদি বোঝায় তাহলে এটা হচ্ছে আমাদের স্টেপ বাই স্টেপ কক্ষপথ বোঝাবে। মানে প্রথম কক্ষপথ কে সেল, তারপর এল সেল, তারপর এম সেল, ঠিক আছে, কে, এল, এম, এন। তাহলে এই স্থিতিশীল কক্ষপথকে আমরা এগুলো দ্বারা প্রকাশ করতে পারি। দেন কে সেল, এল সেল, এম সেল, এন সেল। তাহলে পরীক্ষা আসে যে এম সেলের জন্য কততম কক্ষপথ, তাহলে 3 নম্বর কক্ষপথ এটা, কে 1, এল 2, এম 3। ওকে, তো এগুলাকে উনি কক্ষপথ বা শক্তি স্তর হিসেবে ব্যাখ্যা করে। তাহলে এটার নাম কি, এটা হচ্ছে কক্ষপথ, এটার অপর নাম কি শক্তি স্তর, এটা আরেকটা নাম কি শ্যাল। তাহলে 3টা নাম আমরা আপাতত পড়ছি, একটা হচ্ছে কক্ষপথ, একটা হচ্ছে শক্তি স্তর, একটা হচ্ছে শ্যাল। আমরা আরেকটা নাম দেখবো, সেটা হচ্ছে অরবিট, ঠিক আছে, অরবিট। তো উল্লেখ্য যে শক্তি স্তরে এন এর মান কম সেটিকে নিম্ন শক্তি স্তর বলা হয়, আর এন এর মান বেশি হলে সেটিকে উচ্চ শক্তি স্তর বলা হয়। তাহলে এন এর মান যদি 1 হয় আর এন এর মান যদি 3 হয়, এটা হচ্ছে নিম্ন শক্তি স্তর, এটা হচ্ছে উচ্চ শক্তি স্তর। ওকে, এন এটা হচ্ছে এত, এটা হচ্ছে এটা, 3 নম্বর শক্তি স্তর। ওকে, এভাবে বোঝাবে। তো কোনো প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ঘূর্ণনের সময় শক্তি শোষিত বা বিকিরিত হয় না। আগের কথাটাই, যখন একটা স্থির কক্ষপথে থাকবে তখন শক্তি শোষণ বা বিকিরণ কোনোটাই হবে না। বাইরে থেকে শক্তি প্রদান করা হলে সেই শক্তি শোষণ করে ইলেকট্রন শক্তি নিম্ন স্তর থেকে উচ্চ শক্তি স্তরে চলে যায়। এবার যদি আমি বিষয়টা একটু বলি, এই জায়গা থেকে লাইক আমাদের এটা একটা শক্তি স্তর, এই যে আমি এখানে আরেকটা শক্তি স্তর রাখতেছি, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের প্রথম শক্তি স্তর, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3 নম্বর শক্তি স্তর, এটা হচ্ছে 1 নম্বর শক্তি স্তর, 2 নম্বর শক্তি স্তর, 3 নম্বর শক্তি স্তর। কোনো শক্তি স্তরে থাকার জন্য একটা ইলেকট্রনকে নির্দিষ্ট শক্তির পরিমাপের অধিকারী হতে হয়। মানে একটা নির্দিষ্ট শক্তি স্তরে একটা ইলেকট্রন তখনই অবস্থান করবে যখন তার মাঝে কিছু একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি তার মাঝে থাকবে। তো কোনো একটা ইলেকট্রন সে লাইক কোনো একটা এই প্রথম নাম্বার শক্তি স্তরে যদি শক্তির পরিমাণ বা লেভেল যদি আমরা 100 জুল বলি, এটা শক্তির পরিমাণ যদি এটা যদি 100 জুল হয়, 2 নম্বর শক্তি স্তরের শক্তির পরিমাণ 150 জুল বলি, 3 নম্বর শক্তি স্তরের পরিমাণ 200 জুল বলি। মানে প্রথম নম্বর শক্তি স্তরে একটা ইলেকট্রন তখনই থাকবে যখন তার মাঝে 100 জুল এর অ্যাপ্রক্সিমেট একটা শক্তি তার মাঝে থাকবে। যখনই তার কাছে তুমি 200 জুল আরও 50 জুল শক্তি দিবা, এখানে লাইক একটা ইলেকট্রন আছে, ওই ইলেকট্রনকে তুমি আরও 50 জুল শক্তি বাইরে থেকে দিলা, আরও 50 জুল শক্তি বাইরে থেকে দিলা, তার মাঝে আগে থেকে 100 জুল শক্তি ছিল, আরও 50 জুল শক্তি বাইরে থেকে দিলা, তা এখন কত শক্তি হয়ে গেল, 150 জুল। 150 জুল শক্তির অধিকারী হলে সে কোন শক্তি স্তরে চলে আসবে, 2 নম্বর শক্তি স্তরে, কারণ 2 নম্বর শক্তি স্তরের লেভেল হচ্ছে 150 জুল। এজন্য আমরা যখন বাইরে থেকে কোনো শক্তি দেই, বাইরে থেকে যখন কোনো শক্তি দেই তখন সে উপরের শক্তি স্তর আসে। এখন যদি এটাকে তুমি আরও 50 জুল শক্তি দাও, এটা 200 জুল শক্তির মালিক হয়ে যাবে, তখন এটা 3 নম্বর শক্তি স্তরে চলে আসবে। এভাবে তার মানে শক্তি দিতে হচ্ছে, শক্তি দিতে হচ্ছে বা শক্তি শোষণ করতেছে। তার মানে যখন কোনো ইলেকট্রন শক্তি শোষণ করে, যখন কোনো ইলেকট্রন শক্তি শোষণ করে তখন সে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তর আসে। লাইনটা খুবই ভালোভাবে মাথায় রেখো, একটা ইলেকট্রন যখন কোনো শক্তি শোষণ করে তখন সে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তর আসে, যখন ইলেকট্রন শোষণ করে তখন সে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তর আসে, ঠিক আছে। আর উল্টাভাবে যদি বলো, উল্টাভাবে যদি বলো, এ জায়গায় 200 জুল শক্তি আছে, এই ইলেকট্রন থেকে তুমি কি করলা, 50 জুল শক্তি নিয়ে নিলা, 50 জুল শক্তি তুমি নিয়ে নিলা, বা 50 জুল শক্তি সে দান করলো, 50 জুল শক্তি সে নির্গমন করলো, তার মানে তার শক্তি হয়ে যাবে কত, 150 জুল। 150 জুল শক্তি হলে সে এই অরবিটে থাকতে পারবে, এই অরবিটালে থাকতে পারবে, এই শক্তি থাকতে পারবে, নিশ্চয়ই না, তাকে 2 নম্বর শক্তি স্তরে চলে যেতে হবে। তার মানে যখন কোনো শক্তি দান করে, শক্তি যখন দান করে তখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যায়, যখন শক্তি দান করে তখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যায়। বুঝে গেছে? তো এটা অনেকটা আমাদের বড় লোক ছোটো লোক হওয়ার মতো, মানে কোনো ব্যক্তি যখন লাইক তার টাকা পয়সা কম, সে যখন বড় লোক হইতে চায় সে মানে মানুষজনকে শোষণ করবে, সে শক্তি টাকা পয়সা শোষণ করে সে বড় লোক হবে। আর কেউ একজন বড় লোক আছে, সে যখন টাকা পয়সা বিলিয়ে দিবে তখন সে মানে তার টাকা পয়সা কমে যাবে, আলটিমেটলি তখন সে নিম্ন শক্তি আছে উচ্চ শক্তি স্তর আসছে, এইভাবে আমরা বলতে পারি বিষয়টা। এখানে একটা চিত্র দেওয়া আছে, এই জায়গায় আমাদের N2 থেকে N1 আসতেছে, তখন দেখা যাচ্ছে তীর চিহ্নটা খেয়াল করো, শক্তি নির্গমন হচ্ছে, উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তর হলে শক্তি নির্গমন হচ্ছে, উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে শক্তি নির্গমন হচ্ছে, ঠিক আছে। আর যখন
নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাচ্ছে, মানে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে আসতেছে, তখন শক্তি তাকে দেওয়া লাগতেছে, মানে শক্তি শোষণ হচ্ছে, যে শক্তি শোষিত হচ্ছে। বুঝে গেছে? তো বোরের পরমাণু মডেল এখানে একটা শক্তি স্তর অন্য শক্তি স্তরে যাওয়ার সময় শক্তি শোষণ বা নির্গমন সম্পন্ন হয়। শোষণ কখন করবে? যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবে, তখন শক্তি নির্গমন করবে উচ্চ থেকে নিম্নে গেলে। ওকে, তো এটাই বলা হচ্ছে শক্তি শোষণ বা বিকিরণ করে না, যখন স্পেসিফিক যখন একটাতে নির্দিষ্ট অবস্থান করবে তখন কোনো শক্তি শোষণ বা বিকিরণ তখন সে করবে না। বাইরে থেকে শক্তি প্রদান করা হলে কিংবা শক্তি শোষণ করলে সে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়। আবার যদি ইলেকট্রন উচ্চ শক্তি থেকে নিম্ন শক্তি স্তরে যায় তখন শক্তি বিকিরিত হয়। যখন সে নিম্ন থেকে উচ্চ যাবে তখন শক্তি বিকিরিত হবে। আবার এই শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণকে আমরা ডেল ই দ্বারা প্রকাশ করি, যেখানে আমরা বলি E1 মাইনাস E2। এখন আমাকে যদি বলে তুমি শক্তির পরিমাণটা বের করো, তাহলে আমরা কীভাবে বের করবো? E2 মাইনাস E1 দ্বারা। ঠিক আছে, যদি আমি বলি এই যে যেখান থেকে আসছে ওটা শক্তি হলো E1, যেখানে যাচ্ছে এটা শক্তি হলো E2, তাহলে এটা যদি আমি বলি এখানে শক্তির যে পরিমাপ, মানে আমি উদাহরণ দিয়েছেন এখানে 100 জুল, এখানে 150 জুল, আসলে ওঠাই এখন চলে আসছে। এখানে E1 এর বেলা কত? 100 জুল, E2 এর বেলা কত? 150 জুল। তার মানে শক্তি যদি সে যদি নিম্ন শক্তি উচ্চ শক্তি স্তরে আসে, তাহলে E1 মাইনাস E2 এর ভ্যালু কত হবে? E1 মাইনাস E2 এর ভ্যালু হবে কত? 100 মাইনাস 150, মানে 50 জুল। মানে এক্ষেত্রে শক্তি বিকিরিত হবে, মানে শক্তি বিকিরিত হবে, তাপ উৎপন্ন হবে, মাইনাস দ্বারা বোঝাচ্ছে তাপ উৎপন্ন হবে। ঠিক আছে, তো এক্ষেত্রে আমাদের এটা বোঝাচ্ছে। ওকে, ডেল ই এর মান হচ্ছে E2 মাইনাস E1, E2 মাইনাস ইটা E2 মাইনাস E1ও বলতে পারো, ডাজেন্ট ম্যাটার। E2 মাইনাস E1ও হবে, E1 মাইনাস E2 হবে, একই। ওকে, হইলো। তাহলে ডেল ইজ ইকুয়াল টু E2 মাইনাস E1, মানে এটার মিনিং আছে আলাদা, আমি অতটুকুতে যাচ্ছি না, যেহেতু তোমরা এখনও 9-এ এইটা পড়তেছো, এটা আরও কথাবার্তা আছে, এটা আমি যাচ্ছি না ভিতরে। তাহলে ডেল ইজ ইকুয়াল টু আমরা এইচ নিউ বলতে পারি, এটাকে বলা হচ্ছে এইচ নিউ, বা এখানে বি বলা হচ্ছে, যদি এটা হচ্ছে মূলত নিউ ফ্রিকোয়েন্সি বলা হয় আর কি। তো এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, যেটার পরিমাণ হচ্ছে 6.626 × 10⁻34 জুল সেকেন্ড। এখানে অন্য একটা একক দেওয়া আছে মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড, একই কথা। এটাও বলতে পারো, কিংবা E2 মাইনাস E1ও বলতে পারো। তো শীত ইলেকট্রোম্যাগনেটিক বিকিরণের ফ্রিকোয়েন্সি বোরের মডেলে হাইড্রোজেন মৌল থেকে নির্গত এই শক্তি দিয়ে সৃষ্ট আলোর পারমাণবিক বর্ণালী সঠিকভাবে ব্যাখ্যা করতে পেরেছিলেন সে। এই যে এই মডেলটা আমাদের এখানে এই একটা ইলেকট্রন যখন, মানে আমি যদি বর্ণালীর কথাটা বলি, একটা ইলেকট্রন যখন একটা অরবিটাল থেকে অনেকটা অরবিটালে যাবে তখন সে বর্ণালী সৃষ্টি হয়, মানে একটা শক্তি স্তর থেকে যখন অন্য শক্তি স্তরে যায় তখন এই যাওয়ার সময় একটা আলোক বর্ণালী সৃষ্টি হবে। এই পারমাণবিক বর্ণালীর ব্যাখ্যা উনি এই শক্তি দিয়ে দেন, ডেল ই এর পরিমাণ দিয়ে উনি এটা ব্যাখ্যা করেন। ঠিক আছে, তাহলে ওনার যে সিদ্ধান্ত, এটা আমরা পড়লাম, 3টা সিদ্ধান্ত বৃত্তাকার কক্ষপথে ঘুরছে, এবং উনি এগুলোর নাম দেন KLMN বা শেল। দেন শক্তি স্তরে উপরে বা নিচে গেলে শক্তি শোষণ বা বিকিরণ হবে। দেন আসো বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা, ওনার যে লিমিটেশন কী ছিল ওনার পরমাণু মডেলের, এটা আমরা একটু দেখবো। হ্যাঁ, আচ্ছা, তো বোর পরমাণু মডেল অসামান্য সাফল্য থাকলেও তার কিছু সীমাবদ্ধতা আছে। ওনারও আসলে কিছু সীমাবদ্ধতা ছিল। কীভাবে? এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারলেও একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারছিলেন না। মানে একটা ইলেকট্রন যখন একটা শক্তিস্তর থেকে অন্য শক্তিস্তরে যায় তখন এখানে পারমাণবিক বর্ণালী সৃষ্টি হয়। তো উনি কী করেন? একক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী উনি ব্যাখ্যা করতে পারেন। লাইক হাইড্রোজেন একক ইলেকট্রন, হিলিয়াম 2+, হিলিয়াম হাইড্রোজেন হিলিয়াম প্লাস হবে, হিলিয়াম প্লাস। দেন বেরিলিয়াম হাইড্রোজেন হিলিয়াম, বেরিলিয়াম 3+। ঠিক আছে, তো এই বেরিলিয়াম 2+, বেরিলিয়াম হচ্ছে 3+ হবে। হ্যাঁ, লিথিয়াম 2+ হবে। তাহলে দেখো আমি আবার লিখি, হাইড্রোজেন এটা, দেন হিলিয়াম প্লাস, দেন লিথিয়াম 2+, দেন বেরিলিয়াম 3+। হাইড্রোজেনে পরমাণু সংখ্যা একটা, হিলিয়াম 2টা ছিল, একটা দান করে দিয়েছে, আরেকটা আছে। লিথিয়াম 3টা ছিল, 2টা দান করে দিয়েছে, আরেকটা আছে। বেরিলিয়াম 4টা ছিল, 3টা দান করে দিয়েছে, আরেকটা আছে। একক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারেন, বাট একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী কীরকম হবে উনি তা ব্যাখ্যা করতে পারেন নাই। বোর পরমাণু মডেল অনুযায়ী ইলেকট্রন যদি এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে গমন করে তাহলে নির্দিষ্ট পরিমাণ শক্তির কারণে পারমাণবিক বর্ণালীতে একটি মাত্র রেখা পাওয়ার কথা। মানে এখান থেকে এখানে গেলে ওনার কথা মতে একটা রেখা বর্ণালী পাওয়ার কথা। তবে রেখা আসলে অনেকগুলা ক্ষুদ্র ক্ষুদ্র রেখার সমষ্টি, মানে উচ্চ শক্তির স্পেকট্রোস্কোপ দ্বারা পরীক্ষা করলে দেখা যায় যে এই একটা রেখা মূলত অনেকগুলা রেখার সমষ্টি। ঠিক আছে, তো এটা উনি মূলত সীমাবদ্ধ ছিল, এটা উনি বলতে পারেন নাই। একটা মাত্র
আচ্ছা, তো এক্ষেত্রে আমাদের বলেছেন কি একটা রেখা হওয়ার সৃষ্টি হওয়ার কথা ছিল, বাট উচ্চ ক্ষমতার স্পেকট্রোস্কোপ দ্বারা পরীক্ষা করলে দেখা যায় যে এটা মূলত একটা রেখা না, এই রেখাটা একাধিক রেখার সমন্বয়ে গঠিত। তো উনি একটা মাত্র নির্গত শক্তি না থেকে কাছাকাছি ভিন্ন ভিন্ন কিছু শক্তি রয়েছে যার কোনো ব্যাখ্যা নেই। তো এখানে উনি এই কথাগুলার যুক্তি খণ্ডন করতে পারেন নাই। তাছাড়া উনি বলেছেন বৃত্তাকার কক্ষপথে ঘুরে, আসলে এটা বৃত্তাকার না, এটা মূলত উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে। তো এগুলো ছিল তার সীমাবদ্ধতা। আমাদের বিজ্ঞানিক বোর পরমাণু মডেল ছিল অনেক গ্রহণযোগ্য একটা মডেল। রাদারফোর্ড সাহেব অনেক কিছুই আমাদেরকে বলেন নাই, বা ওনার অনেক ত্রুটি ছিল ওনার মডেলে। এই ত্রুটিগুলোকে আমাদের যে অতিক্রম করে বোর পরমাণু মডেল আমাদেরকে একটা পারফেক্ট মডেল দেওয়ার চেষ্টা করেছিলেন। তারপর এখানে কিছু সীমাবদ্ধতা ছিল। পরবর্তীতে ওনার মডেল থেকে আমাদের যে আধুনিক কোয়ান্টাম মেকানিক্সের মডেল ওটা আসলে আসে আর কি। হ্যাঁ, তো আমরা বোর পরমাণু মডেলটা শেষ করলাম। বোর পরমাণু মডেলের 3টা সিদ্ধান্ত আমরা দেখলাম মেইনলি। এটা হচ্ছে বৃত্তাকার কক্ষপথে ঘুরছে, এই সিদ্ধান্ত দেন। ঘোরার সময় স্পেসিফিক কক্ষপথে শক্তি বা শোষণ বা বিকিরণ করবেন না। আর যখন এই অরবিটাল বা শক্তি কক্ষপথগুলোকে উনি নাম দেন শ্যাল হিসেবে, কক্ষপথ হিসেবে, শক্তি স্তর হিসেবে। এন দ্বারা 1 2 3 4 প্রকাশ করা হয়, কিংবা বড় হাতের KLMN দ্বারা এই শ্যালগুলোকে আমরা ডিনোট করব। এছাড়াও উনি বলেন যে এখানে যখন এক শক্তি স্তর অন্য শক্তি স্তর ইলেকট্রন শোষণ ইলেকট্রন তোমার আসা যাওয়া করবে, কিংবা নিম্ন শক্তি স্তর থেকে যখন উচ্চ শক্তি স্তরে যাবে শক্তির শোষণ করবে, উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি গেলে শক্তির বিকিরণ করবে, ওই শক্তির শোষণ বিকিরণের সময় বর্ণালীর সৃষ্টি হবে। ঠিক আছে, এগুলো উনি দেন। এছাড়া আমরা ডেলি বা শক্তির যে শোষণ বিকিরণ হচ্ছে এটার পরিমাণ যদি আমরা বের করি E2 - E1 দিয়ে বের করবো, বা এটাকে এইচ নিউ বলতে পারি, যেখানে এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক 6.626 10^34 জুল সেকেন্ড বা মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড। এখানে বি হচ্ছে নির্গত বা শোষিত ইলেকট্রোম্যাগনেটিক বিকিরণের ফ্রিকোয়েন্সি। এখানে যে বিকিরণ হচ্ছে, যে রশ্মিটা বিকিরণ হবে রে, ওটার ইলেকট্রোম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, তো কম্পাঙ্ক আর কি। তো বোর পরমাণু মডেল হাইড্রোজেন মৌল থেকে নির্গত শক্তি দিয়ে সৃষ্ট পারমাণবিক বর্ণালী হিসেবে ব্যাখ্যা করতে পেরেছিলেন। মানে হাইড্রোজেন মৌল থেকে, হাইড্রোজেন একক মৌল না, সেজন্য উনি ব্যাখ্যা করতে পেরেছেন। তবে এই যে হিলিয়াম প্লাস, লিথিয়াম 2 প্লাস, বেরিলিয়াম 3 প্লাস, এগুলো ব্যাখ্যা করা যায়। দেন আমরা সীমাবদ্ধতা দেখলাম। তো আমাদের বোর পরমাণু মডেল সহ রাদারফোর্ড পরমাণু মডেল বিস্তারিত শেষ করলাম। আমরা নেক্সট দিন ইনশাল্লাহ পরমাণুতে ইলেকট্রন বিন্যাস বা ইলেকট্রনিক কনফিগারেশন অফ অ্যাটমস এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকের লেকচার এতটুকুই। আসসালামু আলাইকুম সকলকে।